সুপ্রিয় চৌমুহনী সরকারি এসএ কলেজের বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার অ্যান্ড বিবিএস ফার্স্ট কোর্স সেকেন্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ সবাইকে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং কোর্সের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের এই ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর পার্টনারশিপ অ্যাকাউন্টিং অ্যাডমিশন পার্টের তৃতীয় লেকচার আজকে আমরা পরিচালনা করব। তোমাদের সাথে ইতিমধ্যে আমি দুটি ক্লাস নিয়েছি, দুটি লেকচার প্রদান করেছি। পার্টনারশিপ অ্যাকাউন্টিংয়ের অ্যাডমিশন পার্টে অঙ্ক সলভ করার জন্য বা প্রবলেম সলভ করার জন্য আমি কিছু নিয়মকানুন লিখিয়েছি। আশা করি তোমরা এই নিয়মকানুনগুলো ইতিমধ্যে আয়ত্ত করেছ, বাসায় বসে এগুলো শিখেছ। আজ আমরা একটি অঙ্ক সমাধান করব, অর্থাৎ যে নিয়মকানুনগুলো লিখিয়েছি সেগুলোর মাধ্যমে আজকে আমরা একটা অঙ্ক সমাধান করব। অঙ্কটি হলো তোমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের 6-191 পৃষ্ঠা এক্সারসাইজ 9 আমরা অনুশীলন দিয়ে করাচ্ছি। এক্সারসাইজ 9। এখন প্রশ্নটি আমি একটু বলি। A and B are partners in a firm. Their balance sheet as on 31st December 2004 is given below. A এবং B একটা ফার্মের পার্টনার, তাদের 31শে ডিসেম্বর 2004 সালের ব্যালেন্স শিটটা দেয়া আছে। ব্যালেন্স শিটে কী থাকে আমরা সবাই জানি, এক পাশে অ্যাসেট থাকে, আরেক পাশে লায়াবিলিটিস এবং পার্টনারদের ক্যাপিটাল থাকে। এটা 31শে ডিসেম্বর 2004-এর ব্যালেন্স শিট দেয়া আছে। নিচে বলা আছে দ্য পার্টনার্স অ্যাগ্রিজ টু অ্যাডমিট সি অ্যাজ এ নিউ পার্টনার ফ্রম জানুয়ারি 1st 2005 and the following terms have been agreed upon. Dear students, A এবং B আগে থেকেই পার্টনারশিপ বিজনেসটি পরিচালনা করে আসছিল এবং 2004 সালে 31শে ডিসেম্বর তারিখে তাদের বিজনেসের ব্যালেন্স শিট, অ্যাসেট, লায়াবিলিটিস এবং ক্যাপিটাল দেওয়া আছে। কিন্তু 2005 সালের 1 জানুয়ারি অর্থাৎ 2004 সালে 31শে ডিসেম্বরের পরের দিন 2005 সালের 1 জানুয়ারি তারিখে তারা অ্যাগ্রিড হয়েছে যে সিকে নতুন করে পার্টনার হিসাবে বিজনেসে ইন করাবে, অর্থাৎ নতুন পার্টনার হিসাবে সিকে তারা নেবে। তাহলে সিকে যখন নতুন পার্টনার হিসাবে নেবে, নেওয়ার সময় তাদের বিজনেসের কিছু পরিবর্তন হবে, সেগুলো বলা আছে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি টু বি ডেপ্রিসিয়েটেড বাই 5%। নতুন পার্টনার যখন আসবে তাদের সেক্ষেত্রে আগের যে প্ল্যান্ট এবং মেশিনারি আছে সেটা ডেপ্রিসিয়েশন করা হবে, অবচয় করা হবে 5%। ফার্নিচার অ্যান্ড ফিক্সার টু বি টেকেন অ্যাট টাকা 2000। ফার্নিচার এবং ফিক্সারের মূল্য নির্ধারণ করা হবে 2000 টাকা। 3 নম্বর, অ্যালাউন্স অফ 5% ইজ টু বি রেজড অ্যাগেনিস্ট অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবলের অ্যাগেনিস্টে সঞ্চিতি সৃষ্টি করতে হবে কত পার্সেন্ট? 5%। ইনভেন্টরি ইজ টু বি রিডিউস বাই 10%। ইনভেন্টরি যে মজুদ পণ্য আছে সেটা রিডিউস করতে হবে, কমাতে হবে 10%। অ্যান্ড ইনক্রিজ দ্য ভ্যালু অফ ইনভেস্টমেন্ট টাকা 3000 এবং ইনভেস্টমেন্টের ভ্যালু বাড়াতে হবে 3000 টাকা। দিস চেঞ্জ উইল বি অকার্ড ইন দ্য টাইম অফ সি অ্যাডমিশন। 5 নম্বরে বলা আছে নিউ পার্টনার ইজ টু বি ইন্ট্রোডিউস টাকা 25,000 অফ হুইচ টাকা 5,000 ইজ টু বি কনসিডার্ড অ্যাজ প্রিমিয়াম ফর গুডউইল টু বি টেকেন অ্যাওয়ে বাই দ্য এক্সিস্টিং পার্টনার্স। হি ইজ টু বি অ্যালাউড 1/3 অফ দ্য শেয়ার অফ দ্য ফিউচার প্রফিট। এখানে বলা আছে নতুন পার্টনার যিনি আসতেছেন তিনি 25,000 টাকা নিয়ে আসবেন বিজনেসে ক্যাশে, যেটার মধ্যে 5,000 টাকা হবে প্রিমিয়াম ফর গুডউইল এবং এই প্রিমিয়াম ফর গুডউইলটা যারা এক্সিস্টিং পার্টনার আছে তারা এটার মালিক এবং এটা তারা
নগদে ব্যবসা থেকে তুলে নিয়ে যাবে, অর্থাৎ প্রিমিয়াম ফর গুডউইলের যে অংশটা তারা পাবে সেটা নগদে তুলে নিয়ে যাবে। হি ইজ টু বি অ্যালাউড 1/3 অফ দ্য শেয়ার অফ দ্য ফিউচার প্রফিট। ভবিষ্যতে যে প্রফিট হবে সেই প্রফিটের 3/1 অংশ নতুন পার্টনারে পাবে। আমাদের রিকোয়ারমেন্ট কী চেয়েছে আমরা একটু দেখিনি। রেকর্ড দ্য অ্যাবভ ট্রানজ্যাকশনস ইন দ্য বুকস অফ দ্য ফার্ম অ্যান্ড গিভ দ্য ওপেনিং ব্যালেন্স শিট অফ দ্য নিউ ফার্ম অন কমপ্লিশন অফ দ্য অ্যাবভ ট্রানজ্যাকশনস। এখানে বলা আছে যে উপরের লেনদেনগুলো, ফার্মের উপরের লেনদেনগুলো বইতে হিসাবভুক্ত করতে এবং নতুন একটি ব্যালেন্স শিট তৈরি করতে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছুটা মনে হয় যদি আগে নিয়মকানুনগুলো পড়ে থাকি তাহলে আমার মনে হয় আমরা কিছুটা বুঝে ফেলেছি। এখানে কিছু পয়েন্ট গুরুত্বপূর্ণ। 1 নাম্বার পয়েন্ট মাথা রাখতে হবে, যারা আগে থেকে বিজনেস আছে তাদের কোনো প্রফিট শেয়ারিং রেশিও আছে কিনা। আমরা দেখলাম যে এই এক্সারসাইজ 9 নাম্বার অঙ্কে আগে থেকে যে পার্টনার দুজন রয়েছে এ এবং বি, তাদের কোনো প্রফিট রেশিও নাই, অর্থাৎ তাদের লাভ লোকসান ভাগ করার কোনো অনুপাত নাই। যদি এক্সিস্টিং পার্টনারদের ক্ষেত্রে বা পার্টনারশিপ বিজনেসে যদি লাভ লোকসান ভাগ করার কোনো অনুপাত দেয়া না থাকে তাহলে সেক্ষেত্রে 1932 সালের যে পার্টনারশিপ বিজনেস আইন আছে, অংশীদারি আইন আছে 1932 সালে, সেই আইন অনুযায়ী সমান হারে লাভ লোকসান বন্টন করা হবে। তাহলে যেহেতু তাদের রেশিও নাই, সুতরাং তাদের পুরাতন রেশিও হবে 1:1, অর্থাৎ তারা সমান হারে তাদের লাভ লস ভাগ করে নেবে। এবার আমরা চলে যাই, যেহেতু নতুন পার্টনার আসার সময় কিছু পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলোকে আমাকে রেকর্ড করতে বলেছে। তা আমরা জানি পার্টনারশিপ বিজনেসের অ্যাডমিশন পার্টে প্রথম প্রবলেমটা আমরা আলোচনা করেছিলাম আনডিস্ট্রিবিউটেড প্রফিট অ্যান্ড লস, জেনারেল রিজার্ভ, আনডিস্ট্রিবিউটেড প্রফিট অ্যান্ড লস। আমরা দেখলাম যে এই অঙ্কে আগে থেকে কোনো জেনারেল রিজার্ভ নাই ব্যালেন্স শিটে 2004 সালে 31 ডিসেম্বর তারিখে, এবং ডেবিট অথবা ক্রেডিট পাশে, অ্যাসেট অথবা লায়াবিলিটি পাশে কোনো ইনকাম সামারি বা ইনকাম স্টেটমেন্ট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নাই। সো এখানে জেনারেল রিজার্ভ, আনডিস্ট্রিবিউটেড প্রফিট অ্যান্ড লস নাই, সুতরাং সেটাকে আর ডিস্ট্রিবিউট করার আমার মনে হয় ডিস্ট্রিবিউট করার প্রয়োজনে নাই, কেননা যেহেতু নাই আমরা সেটা ডিস্ট্রিবিউটও করব না। সেকেন্ড প্রবলেমটা আমরা বলেছিলাম যে অ্যাসেট এবং লায়াবিলিটিস রিভ্যালুয়েশন করা, অ্যাসেট এবং লায়াবিলিটিস রিভ্যালুয়েশন করা। তো আমরা রিভ্যালুয়েশনের জন্য এখানে রেকর্ড করেছি। তার আগে আমরা একটা জার্নাল দিয়েছি, সেটি হলো 5 নম্বরে নতুন পার্টনার ক্যাশে কত টাকা নিয়ে আসতেছে, 25,000 টাকা। তাহলে কেউ যদি বিজনেসে টাকা নিয়ে আসে, বিজনেসের টাকা বাড়বে, সো টাকা বাড়লে হবে ডেবিট। তোমরা খেয়াল করো, ক্যাশ ডেবিট, যেহেতু নিউ পার্টনার ব্রিংস টাকা 25,000 বা ইন্ট্রোডিউস টাকা 25,000, সো ক্যাশ ডেবিট 25,000। এখন 25,000 টাকা কী বাবদ এনেছে, 25,000 টাকার মধ্যে 5,000 টাকা সে গুডউইল বাবদ এনেছে। এখন যেহেতু সে গুডউইল বাবদ টাকা নিয়ে আসছে, বিজনেসে ইন করার সময় যেহেতু গুডউইল বাবদ টাকাটা নিয়ে এনেছে, সুতরাং এটি হলো প্রিমিয়াম ফর গুডউইল মেথড। আমি গুডউইল ট্রিটমেন্টের তোমাদেরকে 4টা মেথডের কথা বলেছিলাম, তার মধ্যে একটা মেথড ছিল প্রিমিয়াম ফর গুডউইল। তাহলে আমরা যেহেতু নিউ পার্টনার 25,000 টাকা নগদে নিয়ে এসেছে, তার মধ্যে 5,000 টাকা কি গুডউইল বাবদ এনেছে, সুতরাং নতুন পার্টনার যেহেতু গুডউইল বাবদ টাকা নিয়ে এনেছে, টাকা নিয়ে আসছে, সুতরাং এটি হলো গুডউইলের কি মেথড, প্রিমিয়াম মেথড, প্রিমিয়াম ফর গুডউইল মেথড। আসো তাহলে আমরা ক্যাশ টাকা টোটাল 25,000 আনছে, যে বাবদে আনো ক্যাশ টাকা প্রতিষ্ঠানে বাড়ছে 25,000, ক্যাশ ডেবিট। আর 5,000 যেহেতু গুডউইল বাবদ এনেছে, তার মানে 20,000 সে ক্যাপিটাল বাবদ এনেছে, আর তার ক্যাপিটাল বাড়বে, তার ক্যাপিটাল বাড়লে হবে ক্রেডিট, সিস ক্যাপিটাল ক্রেডিট 20,000 টাকা, অ্যান্ড অ্যানাদার 5,000 ইজ প্রিমিয়াম ফর গুডউইল ক্রেডিট 5,000 টাকা। এটা শেষ। এরপরে আমরা জানি প্রিমিয়াম ফর গুডউইল মেথডের নিয়ম জানি যে প্রিমিয়াম ফর গুডউইল প্রথমে যখন নিয়ে আসে তখন হয় ক্রেডিট, এরপরে প্রিমিয়াম ফর গুডউইলটা আমরা এক্সিস্টিং পার্টনার অর্থাৎ ওল্ড পার্টনারদের মধ্যে স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ করে দিই। তাহলে যখন আমরা প্রিমিয়াম ফর গুডউইলটা ভাগ করে দেব, আনার সময় হয়েছে ক্রেডিট, তখন এটাকে আমরা করে দেব ডেবিট, প্রিমিয়াম ফর গুডউইল ডেবিট। আর এটা ভাগ করে দেব কার মধ্যে, ওল্ড পার্টনারদের মধ্যে, ওল্ড পার্টনারদের ক্যাপিটালে আমরা ট্রান্সফার করে দেব, তাদের মধ্যে ভাগ করে দেব। এস ক্যাপিটাল ক্রেডিট, বিস ক্যাপিটাল ক্রেডিট। এখন 5,000 টাকা দুজনের মধ্যে ভাগ করব। কীভাবে ভাগ করব, স্যাক্রিফাইসিং রেশিওতে। তো এখানে যেহেতু নিউ রেশিও নেই, ওল্ড রেশিও নেই,
সুতরাং আমরা এখানে স্যাক্রিফাইসিং রেশিও বের করার প্রয়োজন নেই, এখানে আমরা ওল্ড রেশিও ধরে নেব 1:1, অর্থাৎ সমান হারে তারা তাদের লাভ ক্ষতি বন্টন করে নেবে, সুবিধাগুলো ভাগ করে নেবে। সুতরাং এস ক্যাপিটাল 2500, বিস ক্যাপিটাল 2500 সমান হারে আমরা ভাগ করে দিলাম। এরপরে সমান হারে ভাগ করে দেওয়ার পরেও প্রশ্নে একটা কথা বলা ছিল যে প্রিমিয়াম ফর গুডউইল বাবদ নতুন অংশীতে যেটা নিয়ে আসবে সেটা তারা নগদে ব্যবসা থেকে তুলে নিয়ে যাবে। এখন তুলে নিয়ে গেলে আমরা তো প্রিমিয়াম ফর গুডউইলটা তাদের কিসে ভাগ করে দিয়েছি, ক্যাপিটালে ট্রান্সফার করে দিয়েছি, তাদের ক্যাপিটালের মধ্যে ভাগ করে দিয়েছি, তাহলে তাদের ক্যাপিটাল বেড়ে গেছে। এখন এই টাকাটা প্রিমিয়াম ফর গুডউইল 5000 টাকা, দুইজনের 5000 টাকা কী করবে, তারা নগদে তুলে নিয়ে যাবে। তাহলে এখন যদি টাকাটা তুলে নিয়ে যায়, টাকাটা ব্যবসায় আছে, তুলে নিয়ে গেলে ব্যবসায়ের নগদ টাকা কমবে, সো ক্যাশ ক্রেডিট। আর তুলে নিয়ে গেলে তাদের ক্যাপিটালটা কমে যাবে, যেহেতু গুডউইল বাবদ আগে তাদের ক্যাপিটাল আমরা ক্রেডিট করেছি, অর্থাৎ তাদের ক্যাপিটালকে আমরা বৃদ্ধি করেছি, এখন যেহেতু ওই গুডউইল বাবদ টাকাটা তারা নিয়ে যাবে, সুতরাং আমরা এখন তাদের ক্যাপিটালকে আবার কি করব, কমিয়ে দেবো। আর ক্যাপিটাল কমলে হয় ডেবিট, এস ক্যাপিটাল ডেবিট, বিস ক্যাপিটাল ডেবিট 2500। নাও কাম টু দ্য পয়েন্ট, রিভ্যালুয়েশন রিলেটেড প্রবলেমগুলো আমরা সলভ করব। অর্থাৎ কোনো অ্যাসেট এবং লাইবিলিটিজের ভ্যালু, আগের অ্যাসেট এবং লাইবিলিটির যে ভ্যালুটা দেওয়া আছে, নতুন পার্টনার আসার সময় সেটা আমরা রিভ্যালুয়েশন, প্রশ্ন যদি দেওয়া থাকে আমরা রিভ্যালুয়েশন করব, পুনর্মূল্যায়ন করব, এতে বাড়তেও পারে কমতেও পারে, প্রশ্ন অনুযায়ী করব। তাহলে প্রশ্নে প্রথমে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ডেপ্রিসিয়েটেড বাই 5% বলা আছে। তো আমরা এখানে বোর্ডের সুবিধার্থে আগে আমরা ইনভেস্টমেন্টের রিভ্যালুয়েশন করেছি, এটি আছে 4 নম্বরে। তোমরা একটু খেয়াল করো, ইনভেন্টরি ইজ টু বি রিডিউস বাই 10% অ্যান্ড ইনক্রিজ দ্য ভ্যালু অফ ইনভেস্টমেন্ট টাকা 3000, অর্থাৎ ইনভেস্টমেন্টের ভ্যালু বাড়াতে হবে কত টাকা, 3000 টাকা। তাহলে ইনভেস্টমেন্ট ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাসেট, এটার যখন আমরা ভ্যালু বাড়াবো তখন অ্যাসেট ভ্যালু বাড়বে, আর অ্যাসেট ভ্যালু বাড়লে ডেবিট, সো ইনভেস্টমেন্ট ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট। এরপরে আছে, এবার আমরা দেখব যে কোনো অ্যাসেটের মূল্য কমেছে কিনা, লাইবিলিটি বেড়েছে কিনা, তাহলে রিভ্যালুয়েশন কী হবে, ডেবিট। এখন এটা 3000 একটা এন্ট্রি, কিন্তু এখানে এটা আমরা পরে লিখব, 3300 টাকা পরে লিখব। আগে আমরা অ্যাসেট লাইবিলিটিসগুলো লিখব। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি প্রশ্নে বলা আছে, 1 নম্বরে বলা আছে নিচে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ডেপ্রিসিয়েটেড বাই 5%। প্ল্যান্ট এবং মেশিনারি অবচয় করতে হবে কত টাকা, 1000 টাকা। আর যদি কোনো সম্পত্তির অবচয় করা হয় তাহলে সম্পত্তির মূল্যটা কি কমে যায়, রিডিউস হয়ে যায়, আর কমে গেলে হবে ক্রেডিট সম্পত্তিটি। তাহলে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির আমাদের ভ্যালু আছে, প্রশ্নের মধ্যে আমাদের ভ্যালু আছে 20,000 টাকা, 5% করলে কত হয়, 1000 টাকা। ফার্নিচার অ্যান্ড ফিক্সার প্রশ্নে বলা আছে টু বি টেকেন অ্যাট টাকা 2000, এটাকে মূল্যায়ন করতে হবে কত টাকায়, 2000 টাকায় মূল্যায়ন করবেন আপনি। তাহলে আমাদের ব্যালেন্স শিটের মধ্যে ফার্নিচার অ্যান্ড ফিক্সার আছে 2500। এখন নতুন পার্টনার আসার সময় এটাকে বলছে টু বি টেকেন অ্যাট টাকা 2000, এটাকে কত টাকা নেওয়া হবে, নতুন পার্টনার যখন আসবে তখন এই সম্পত্তিটার মূল্য নির্ধারণ করা হবে 2000 টাকা, কিন্তু আমার আগে থেকে এই সম্পত্তিটার মূল্য কত আছে, 2500 টাকা। দ্যাট মিন্স পুনঃমূল্যায়নে আমার সম্পত্তিটার মূল্য কমে যাচ্ছে কত টাকা, 500 টাকা, 2500 থেকে 2000, সুতরাং 500 টাকা কমে যাচ্ছে। ফার্নিচার অ্যান্ড ফিক্সার ক্রেডিট 500 টাকা। দেন বলা আছে 3 নম্বরে বলা আছে অ্যালাউন্স অফ 5% ইজ টু বি রেজড অ্যাগেনিস্ট অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাগেনিস্টে অ্যালাউন্স সৃষ্টি করতে হবে কত পার্সেন্ট, 5%। তাহলে আমার প্রশ্নে অ্যাকাউন্টস রিসিভেবল বলা আছে 15,000 টাকা। যখন আমরা অ্যাকাউন্টস রিসিভেবলের অ্যাগেনিস্টে অ্যালাউন্স ক্রিয়েট করব তখন অ্যাকাউন্টস রিসিভেবলের মূল্য কমে যাবে, আর মূল্য কমলে এটাকে আমরা রিজার্ভ বা অ্যালাউন্স বলতে পারি বা প্রভিশন বলতে পারি। রিজার্ভ ফর ব্যাড ডেবটস 5%, 15,000 5% হলো 750। অ্যান্ড আরেকটা 4 নম্বরের প্রথমে বলা আছে ইনভেন্টরি ইজ টু বি রিডিউস বাই 10%। ইনভেন্টরির মূল্য কত পার্সেন্ট কমাতে হবে, 10%। তাহলে আমরা জানি অ্যাসেটের মূল্য কমলেই ক্রেডিট, তাহলে ইনভেন্টরি অ্যাগেনিস্টে আমরা সরাসরি ইনভেন্টরিকেও ক্রেডিট করতে পারতাম, কিন্তু সাধারণত ইনভেন্টরি, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেস্টমেন্ট এগুলোর ক্ষেত্রে যখন মূল্য কমে তখন আমরা প্রভিশন সৃষ্টি করে থাকি। দ্যাটস ওয়াই ইনভেন্টরি যে মূল্যটা কমেছে 10% প্রভিশন ফর ইনভেন্টরি। অর্থাৎ আমার আগে ব্যালেন্স শিটে ইনভেন্টরির মূল্য দেয়া আছে
সরি ইনভেন্টরি মূল্য দেওয়া আছে 10,500 টাকা, 10% হলো 1,050 টাকা। তাহলে আমার ক্রেডিট হলো কয়টা? চারটা অ্যাসেট ভ্যালু কমে গেছে, যোগ করলে 3,300 টাকা হলো রিভ্যালুয়েশন। যখন রিভ্যালুয়েশন রিলেটেড আমরা এন্ট্রি জার্নাল এন্ট্রি করে ফেলবো, তখন রিভ্যালুয়েশন নিয়ে আমরা একটা লেজার তৈরি করি সাধারণত, কিন্তু আমাদের সময় টাইম সেভ করার স্বার্থে আমরা এই অঙ্কে রিভ্যালুয়েশন লেজার করব না, কিন্তু আমরা মনে মনে রিভ্যালুয়েশনের ব্যালেন্স বের করব। আমার প্রশ্নে বলছে জাস্ট রেকর্ড করার জন্য এবং নতুন একটা ব্যালেন্স শিট করার জন্য। সুতরাং আমরা রেকর্ড জার্নাল করব এবং রিভ্যালুয়েশন লেজারটা লাগে এই জন্য যে অর্থাৎ রিভ্যালুয়েশনের ব্যালেন্সটাকে ক্যাপিটাল এক্সিস্টিং পার্টনারদের ক্যাপিটালে ট্রান্সফার করতে হয় বা তাদের ক্যাপিটালের সাথে অ্যাডজাস্ট করতে হয়। তো আমরা লেজার করব না, আমরা দেখিনি এখানে রিভ্যালুয়েশন ক্রেডিট আছে কত? 3,000 টাকা, ডেবিট আছে কত? 3,300 টাকা। তাহলে কোন ব্যালেন্স হলো? 3,000 ডেবিট ব্যালেন্স হলো না ক্রেডিট ব্যালেন্স হলো? অবশ্যই ডেবিট ব্যালেন্স হলো, যেহেতু ডেবিট কত আছে? 3,300, ক্রেডিট আছে 3,000, তাহলে ডেবিট বড় কত? 300। আর রিভ্যালুয়েশনের ডেবিট বড় হওয়া, ডেবিট ব্যালেন্স হওয়া মানেই হলো লস, আর ক্রেডিট ব্যালেন্স হওয়া মানে কি? লাভ। কেন লস বললাম? দেখেন, এগুলো সম্পত্তির মূল্য কমছে, তো মূল্য কমলে তো লসে হবে, তাহলে মূল্য কমাটা বেশি হয়েছে, বাড়ছে কত? 3,000, কমছে কত? 3,300। তো আমরা এত ঝামেলা না গিয়ে আমরা সিম্পলি দেখব যে আমরা যখন জার্নাল করব তখন আমরা দেখব যে রিভ্যালুয়েশন ডেবিট ক্রেডিট কত আছে, দুটা মিলে আমরা ব্যালেন্স করব। ক্রেডিট আছে 3,000, ডেবিট আছে 3,300, ব্যালেন্স করলে ডেবিট ব্যালেন্স হবে রিভ্যালুয়েশনের 300 টাকা। আর রিভ্যালুয়েশনের ডেবিট ব্যালেন্স মানে দিস ইজ লস, দিস শোজ লস। তাহলে এই ডেবিট ব্যালেন্সটাকে, লসটাকে আমরা এক্সিস্টিং পার্টনারদের ক্যাপিটালের সাথে অ্যাডজাস্ট করে নেব, তাদের ক্যাপিটালকে কমায় দেবো। তাহলে যেহেতু ডেবিট ব্যালেন্স হয়েছে, আমরা এটাকে এখন ক্লোজ করব, সুতরাং রিভ্যালুয়েশনকে করব ক্রেডিট। আর এই টাকাটা কাদের ক্যাপিটাল থেকে আমরা অ্যাডজাস্ট করব? এক্সিস্টিং পার্টনার, ওল্ড পার্টনারদের ক্যাপিটাল থেকে আমরা সেটা অ্যাডজাস্ট করব। এস ক্যাপিটাল ডেবিট, বিস ক্যাপিটাল ক্রেডিট, বিস ক্যাপিটাল ডেবিট, এবং সেটা হবে ওল্ড রেশিওতে। তো আমাদের এখানে যেহেতু ওল্ড রেশিও দেওয়া নাই, সুতরাং এটা সমান হারে হবে। 300 টাকা ভাগ করলে কত হয়? 150। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা বলি, যেহেতু আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কোন লেজার করি নাই, এটা আমরা মুখে মুখে করে ফেলেছি, কিন্তু আমাকে এখন নিউ ব্যালেন্স শিট অর্থাৎ নতুন পার্টনার সি আসার পরে আমাকে একটা ব্যালেন্স শিট করতে হবে পরিবর্তিত মূল্য দিয়ে, সম্পদ, দায়ের, ক্যাশের, এগুলোর পরিবর্তিত মূল্য দিয়ে আমাকে একটা ব্যালেন্স শিট করতে হবে। আর ব্যালেন্স শিট করতে হলে অবশ্যই প্রশ্নে দেয়া থাক বা না থাক, এক্ষেত্রে ক্যাপিটাল অ্যাকাউন্টটা করতে হবে পার্টনারদের। কেননা এই জার্নাল থেকে দেখা যাচ্ছে তাদের ক্যাপিটাল, এক্সিস্টিং পার্টনারদের ক্যাপিটাল অনেক পরিবর্তন হয়েছে। এই জন্য আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টটা করে আমরা ব্যালেন্সটা নিয়ে নেব, অর্থাৎ 1/1/2005 নতুন পার্টনার আসার পরে কার ক্যাপিটাল কত সেটা আমরা নির্ণয় করব এবং সেই ক্যাপিটালটাই আমরা ব্যালেন্স শিটে বসাবো। তাহলে আমরা এখন কি করব? আমরা করব ক্যাপিটাল অ্যাকাউন্ট করব, এবং সেটা করব আমরা টিচকে করব আমাদের সুবিধার্থে। যেহেতু এখানে নতুন পার্টনার সহ কয়জন পার্টনার হলো? 3 জন। তো 3 জনের জন্য যদি আমরা আধুনিক বা চলমান জেরে করতে যাই, তাহলে আমাকে 3টা ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হবে। তো 3টা ক্যাপিটাল অ্যাকাউন্ট করলে আমার সময় দেখা যায় যে অনেক সময় ব্যয় হতে পারে, সুতরাং আমরা সেটা কীভাবে করব? টিচক। আর ক্যাপিটাল অ্যাকাউন্ট আমাদের কাছে চায় নেই, এটি আমরা করব শুধুমাত্র কিসের সুবিধার্থে? আমাদের ব্যালেন্স শিটের সুবিধার্থে। সমান 2 ভাগ করে নিলাম। কয়জন পার্টনার? 3 জন, নতুন সহ 3 জন। এদিকে আমরা ক্রেডিট তোমাদের সুবিধার্থে লিখে দিচ্ছি, না লিখলেও চলবে। এদিকে ডেবিট। এটা হলো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এটা ডিটেলস, এটা হলো এ,
বি সি, এ বি সি। প্রথমে আমরা ডেটটা লিখছি না, আর আমরা যেহেতু এটা আমাদের কাছে চাইনি, আমরা ডেটটা তারপরও তোমাদের জন্য আমি লিখে দিতে পারি, না কোনো প্রয়োজন নেই এক্ষেত্রে ডেট লেখার কোনো প্রয়োজন নেই, কেননা আমরা এটা আমাদের প্রশ্নে চাইনি। আমাদের টার্গেট হলো যে নতুন পার্টনার আসার পরে কার ক্যাপিটাল কত দাঁড়ালো পরিবর্তন হওয়ার পরে। তাহলে ক্যাপিটাল মানে এটাকে ক্রেডিট শো করে, আর সবসময় আগের যে ব্যালেন্সটি আছে এটাকে আমরা লিখে ফেলবো ব্যালেন্স বি ডি। অর্থাৎ বিজনেস আগে থেকে যারা বিজনেসে আছেন এ এবং বি, তাদের ক্যাপিটালটা আগে কত আছে সেটাকে আমরা লিখে ফেলবো কী হিসাবে, ব্যালেন্স বি ডি হিসাবে। তাহলে তাদের ক্যাপিটাল আছে 20,000, 15,000, ব্যালেন্স বিডি আছে, ক্রেডিট পাশে বসাবো 20,000, 15,000। এরপরে এই আগের ব্যালেন্সটা বসানোর পরে ব্যবসায়িক পরিবর্তনের কারণে, একটা নতুন পার্টনার আসার কারণে অনেক পরিবর্তন হয়েছে না, সে ক্যাশ টাকা নিয়ে আসছে, গুডউইল বাবদ টাকা নিয়ে আসছে, এটা পার্টনারদের ক্যাপিটালে গেছে, তারপর রিভ্যালুয়েশন থেকে তাদের ক্যাপিটাল কমছে, তাহলে তাদের ক্যাপিটাল চেঞ্জ হয়েছে কিছু, এই চেঞ্জগুলো পরবর্তীতে আমরা এখানে বসাবো। তাহলে আমাদের প্রথম চেঞ্জ কি ছিল, প্রথম ছিল তোমরা জার্নালের দিকে খেয়াল করবা, মাথায় রাখবা, প্রথমে প্রিমিয়াম পর গুডউইল দ্বারা তাদের ক্যাপিটাল ক্রেডিট হয়েছিল। তাহলে আমরা এখানে ডিটেলসের ঘরে বা পার্টিকুলার্সের ঘরে লিখবো আমরা প্রিমিয়াম ফর গুডউইল কত, এর ক্রেডিট হয়েছে 2,500, 2,500, এবং বির ক্রেডিট হয়েছে কত 2,500। তারপরে আবার খেয়াল করো তোমরা, প্রথমে ক্যাশ 25,000 টাকা ক্যাশ ডেবিট হয়েছে, এগেনস্টে সিস ক্যাপিটাল ক্রেডিট হয়েছে কত টাকা, 20,000 টাকা। তাহলে আমরা এখানে ক্যাশ লিখে আমরা কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্ট করতেছি, কোথায় কোথায় ক্যাপিটাল ডেবিট আছে, কোথায় কোথায় ক্যাপিটাল ক্রেডিট আছে, আমরা সেগুলো বসাবো। একদম প্রথম জার্নালটাতে কিন্তু সিস ক্যাপিটাল কি আছে, ক্রেডিট আছে, কেননা সে ক্যাশ টাকা নিয়ে আসছে না ক্যাপিটাল বাবদ। তাহলে সিস ক্যাপিটাল ক্রেডিট কত টাকা আছে, 20,000 টাকা। কোন ঘরে বসবে, সি এর ঘরে। তারপর তো আমরা ওই যে এস ক্যাপিটাল ক্রেডিট হয়েছে 2,500 টাকা প্রিমিয়াম ফর গুডউইল দ্বারা, বিস ক্যাপিটাল ক্রেডিট হয়েছে কত 2,500 টাকা কি দ্বারা, প্রিমিয়াম ফর গুডউইল দ্বারা। এরপরে খেয়াল করো, আবার তাদের ক্যাপিটাল ক্রেডিট হওয়ার পরে তারা কিন্তু আবার এই গুডউইলের টাকাটা তারা নগদে নিয়ে গেছে। তাই নগদে যখন নিয়ে গেছে তখন আবার তাদের ক্যাপিটাল কী হয়ে গেছে, ডেবিট হয়ে গেছে, আর নামটা কী হবে, ক্যাশ, কেননা টাকাটা ক্যাশে গেছে। কত টাকা, 2,500, 2,500। এবং তোমরা খেয়াল করো সর্বশেষ আবারও ক্যাপিটাল ডেবিট হয়েছে এ এবং বি এর, কী বাবদ, রিভ্যালুয়েশন বাবদ, পুনর্মূল্যায়ন বাবদ। তাহলে আমরা কি করতেছি, ক্যাপিটাল অ্যাকাউন্ট, আমরা দেখবো যে ক্যাপিটাল কোথায় ডেবিট হয়েছে কোথায় ক্রেডিট হয়েছে। তাহলে রিভ্যালুয়েশন বাবদ ক্যাপিটাল ক্রেডিট হয়েছে কত টাকা, 150। আমার মনে হয় ক্যাপিটালের আর কোনো এন্ট্রি নেই, সুতরাং আমরা এবার ব্যালেন্স করে ফেলবো। সবাই খেয়াল করো, সির এখানে করলে কত হয়, 20,000, সির 20,000 থাকবে। তাহলে সির ক্রেডিট পাশ বড় কত, 20,000, ডেবিট পাশে আছে নাই, সুতরাং সি এর ক্ষেত্রে আমরা লিখব ব্যালেন্স সিডি, অর্থাৎ সমাপনী মূলধন হবে কত, তার 20,000 হবে। অর্থাৎ বিজনেসে নতুন করে আমরা তার ক্যাপিটাল দেখাবো কত, 20,000। এরপর আমরা দেখি বি এর এদিকে যোগ করলে কত হয়, 17,500। এদিকে কত আছে, 2,500, 2,650। তাহলে ক্রেডিট পাস বড়, তাহলে 17,500 থেকে 2,650 বাদ দিলে কত হয়, একটু সবাই খেয়াল করো, বির ক্যাপিটাল কত হবে, তাহলে 14,800
50, ব্যালেন্স সিডি 14,850। অর্থাৎ যখন সি সহ বিজনেস রান করবে তখন বি এর ক্যাপিটাল থাকবে কত? 14,850, যদিও আগে তার ক্যাপিটাল ছিল 15,000। এরপর আমরা এরটা করব 22,500। তাহলে এদিকেও যোগফল কত মিলাবো? 22,500। তাহলে এদিকে কম আছে কত? বিয়োগ করে ফেলো, 19,850। তাহলে আমার এ বি সি এর, আমরা সি এর তো ক্যাপিটাল যেটা নিয়ে আসছে সেটা হবে 20,000, আমরা এ বি এর ক্যাপিটালটাও পেয়ে গেলাম। কত পেলাম আমরা? 19,000। আমরা এর ক্যাপিটাল কত পেলাম? 19,850। 19,850 আমরা পেয়ে গেলাম। এবার আমরা সবাই একটু খেয়াল করো প্লিজ, তুলে নাও, কারণ এরপরে আমরা চলে যাব ব্যালেন্স শিট এবং এই ফিগারগুলো মনে রাখতে হবে। আমরা দেখিয়েছি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এ বি সি, এখানে পার্টিকুলার্স বা ডিটেলস, পার্টিকুলার বা ডিটেলস, আর একটা ঘর ছিল ডেট ছিল, রেফারেন্স ছিল, আমরা দিনে সিম্পলি করেছি আমরা এ বি সি এর ক্যাপিটাল, ক্লোজিং ক্যাপিটাল বের করেছি কোত্থেকে? প্রারম্ভিক মূলধন থেকে। এরপরে যখন পরিবর্তন হয়েছে পরিবর্তনগুলো আমরা বসিয়েছি কোথা থেকে? আমরা জার্নালে দেখিয়েছি পরিবর্তনগুলো। অনেক সময় জার্নাল না করেও আমরা সরাসরি প্রশ্ন দেখেও করতে পারি কি পরিবর্তন হচ্ছে। যাই হোক, এই হলো আমার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এরপরে আমরা করব কি? ব্যালেন্স শিট। আমরা দুই ভাগে করছি, ট্র্যাডিশনাল মেথডে আমরা করব। টাকার ঘর দুটা করে দিচ্ছি, কার এ বি অ্যান্ড সি। ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট আমাদের প্রশ্ন একটা দেয়া আছে, কিন্তু এটা কোন ব্যালেন্স শিট? নিউ ব্যালেন্স শিট, অ্যাজ অ্যাট জানুয়ারি 1, 2005। আমাদের আগের ব্যালেন্স শিটটি দেওয়া ছিল 31 ডিসেম্বর 2004, বাট দিস ব্যালেন্স শিট উইল বি প্রিপেয়ার্ড অ্যাট জানুয়ারি 1, 2005। অর্থাৎ নতুন পার্টনার আসার পর আমরা ব্যালেন্স শিটটা করতেছি। তাহলে আমরা এই পাশে দেখাবো অ্যাসেট, টাকা, আমরা দুটা ঘর করেছি যোগ বিয়োগ করার জন্য। এদিকে আমরা লায়াবিলিটিস, টাকা। তাহলে অ্যাসেটের মধ্যে প্রথম অ্যাসেটটা আমাদের আগের ব্যালেন্স শিটে কি আছে? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। কত আছে? 20,000। এখান থেকে আমরা লেস করব, এটার মূল্য যেটা কমে গেছে, কমা মূল্যটা বাদ দিয়ে আমরা যেটা কমে গেছে সেই কমাটা বাদ দেওয়ার পরে যেটা আসবে সেটাই আমরা নতুন ব্যালেন্স শিট শো করবো। কমছে কত? 1,000, 5%। তাহলে আমার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত দেখাবো? 19,000। ফার্নিচার অ্যান্ড ফিক্সার, এটা কত আছে? ফার্নিচার অ্যান্ড ফিক্সার আছে কত? সম্ভবত, দুঃখিত, ফার্নিচার অ্যান্ড ফিক্সার আছে কত? 2,500 টাকা। তাহলে আমার ফার্নিচার এবং ফিক্সার আছে 2,500 টাকা। আমি 2,500 টাকা আছে, কিন্তু আমাকে দেখাইতে বলছে কত? 2,000 টাকা। ফার্নিচার অ্যান্ড ফিক্সার টেকেনের টাকা 2,000, এখানে আর বাদ দেওয়ার দরকার নেই, সরাসরি আমরা 2,000 টাকায়, অর্থাৎ 2,500 থেকে কমে কত হয়েছে? 2,000 টাকা দেখাবো। তারপরে
ফার্নিচার অ্যান্ড ফিক্সারের পরে আছে আমার ধরেন ইনভেন্টরি আছে, অ্যাকাউন্টস রিসিভেবল আছে, ইনভেস্টমেন্ট। আমরা ইনভেস্টমেন্টটা দেখাবো আগে। ইনভেস্টমেন্ট আমার ইনভেস্টমেন্ট আছে কত টাকা? 12,000। দুঃখিত, ইনভেস্টমেন্ট আছে 12,000। অ্যাড হবে। আমার ইনভেস্টমেন্ট কি বেড়েছে না কমেছে? খেয়াল করো, আমার ইনভেস্টমেন্টটা বেড়েছে না কমেছে? বেড়েছে, ইনক্রিজ করেছে। সো ইনক্রিজড 3,000, 15,000 টাকা। তারপর আসেন ইনভেন্টরিজ। ইনভেন্টরিজ আমার আছে কত টাকা? 10,500। কমেছে না বেড়েছে? রিডিউসড। আমার ইনভেন্টরি রিডিউস হয়েছে কত টাকা? রিডিউস বলতে আমরা ইনভেন্টরির ক্ষেত্রে কি লিখে থাকি? দুঃখিত, প্রভিশন। কত টাকা প্রভিশন ছিল? ইনভেন্টরি ইজ টু বি রিডিউস বাই 10%, তাহলে 1,050 আমরা রিডিউস করেছি, প্রভিশন হিসাবে রেখেছি। তাহলে কত হয়? 9,450। ইনভেন্টরিজের পরে আমাদের আরেকটা আইটেম আছে, সেটি হলো কি? অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল কত আছে আমার? 15,000। এখান থেকে আমরা লেস করব কি? মনে আছে তোমাদের? রিজার্ভ। রিজার্ভ ফর ব্যাড ডেপস 755%। এটা আমরা জার্নালে দেখিয়েছি, প্রশ্ন আছে। 5% কমে গেলে হবে 14,250। আর একটি আইটেম আছে যেটি আমাদের আগের ব্যালেন্স শিটে নেই, অর্থাৎ 2004 সালের 31শে ডিসেম্বর তারিখে আমাদের যে ব্যালেন্স শিটটা প্রশ্নে দেওয়া আছে সেখানে ক্যাশ নামক কোনো আইটেম নেই। কিন্তু আমরা যখন নতুন পার্টনার নিয়েছি তখন আমার কিন্তু ক্যাশের পরিবর্তন হয়েছে। বিজনেসে ক্যাশ এসেছে কত টাকা? তোমরা জার্নালে দেখে খেয়াল করবা, আবার জার্নাল খেয়াল না করলে প্রশ্নের দেখে খেয়াল করবা। আমার নতুন পার্টনার আসার সময় 25,000 টাকা নিয়ে আসছে, তাহলে আমার বিজনেসে ক্যাশ বাড়ছে কত? 25,000। আবার ওল্ড পার্টনাররা ওই যে প্রিমিয়াম বাবদ 5,000 টাকা ক্যাশ কি নিয়ে গেছে, ক্যাশ ক্রেডিট হয়েছে কত? 5,000। তাহলে 25,000 থেকে 5,000 গেলে কত হলো? 20,000। তাহলে আমার ক্যাশের লাস্ট ব্যালেন্স কত হবে? 20,000। কীভাবে করেছি? ক্যাশ, এটাও একটা লেজার করা যায় কিন্তু আমরা করি নাই, কম দেখি। 25,000 টাকা ক্যাশ ডেবিট হয়েছে, ক্রেডিট হয়েছে কত টাকা? 5,000 টাকা। তাহলে আমার ক্যাশ কত হলো? 20,000। আমার অ্যাসেট পাস শেষ। এরপরে আমি যেটা দেখাবো সেটা হলো লায়াবিলিটিস পাশে। যেহেতু আমরা স্থায়িত্বের ভিত্তিতে যাচ্ছি, প্রথম আমরা ক্যাপিটালটা বসাবো। ক্যাপিটাল কয়জনের আছে? এ, বি, সি। এর আছে কত? আমরা একটু আগে করেছি, দুঃখিত, আমি মনে হয় তোমরা মনে আছে কিনা, আমরা একটু আগে যে ক্যাপিটাল অ্যাকাউন্ট করেছি সিটটা আমি বসালাম 20,000। তারপরে আমার সম্ভবত এরটা ছিল 19,850 এবং বিয়েরটা ছিল কত? সম্ভবত বিয়েরটা ছিল 14,850। এটা হলো আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে এনেছি। তাহলে এখন তিনোটা যোগ করার পরে তাদের ক্যাপিটাল যোগ করার পরে কত হবে? 54,700। 16,700।
54,700। এবার আমাদের আগের ব্যালেন্স শিটের দিকে তাকাও, কোনো লাইবিলিটিস আছে কি না। আমরা দেখেছি আছে অ্যাকাউন্টস পেয়েবল, ব্যাঙ্ক ওভারড্রাফট 15,000, 10,000। অ্যাকাউন্টস পেয়াবল আছে 15,000, এটার কোনো ইনক্রিজ ডিক্রিজ নাই। ব্যাংক ওভারড্রাফট সংক্ষেপে দিচ্ছি ওডি, এটা আছে 10,000। এটা আগের ব্যালেন্স শিটে ছিল, নতুন ব্যালেন্স শিটেও এসে গেছে, এটার কোনো পরিবর্তন হয়নি, কেননা প্রশ্নে নতুন পার্টনার আসার সময় এটা পরিবর্তন হবে এই ধরনের কোনো ইঙ্গিত দেয়া নেই। তাহলে এখন আমরা যোগ টানব। যোগ টানলে এদিকে কত হয়? 709, 79,700। এদিকেও তোমরা যোগ করো, 600, 700, 13, 13 আর 5, 18, 18 দিয়ে 20, 29, 9, হাত থাকে 2, 5, 6, 7। হ্যাঁ, মিলে গেছে আমাদের 79,700। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এক্সারসাইজ 9, 6-এর 191 পৃষ্ঠা পার্টনারশিপ অ্যাডমিশন পার্টের বা বি পার্টের যে এক্সারসাইজ 9 রয়েছে সেটা আমরা আজকে সমাধান করলাম এবং আমাদের ব্যালেন্স শিটটি মিলে গেছে। নতুন ব্যালেন্স শিট আমরা করেছি, অর্থাৎ নতুন পার্টনার আসার পরে বিজনেসের কিছু আইটেম, অ্যাসেট, লায়াবিলিটিস, ক্যাশ, এগুলো পরিবর্তন হওয়ার পরে আমরা নতুন করে ব্যালেন্স শিট করেছি। সেই ব্যালেন্স শিটে অ্যাসেট এবং লায়াবিলিটি প্লাস উভয় দিক মিলে গেছে, তার মানে আমাদের অঙ্কে কোনো ধরনের ভুল নেই, ব্যালেন্স শিটে কোনো ধরনের ভুল নেই বা আইটেমগুলোতে কোনো ধরনের ভুল নেই। আবারও বলছি, যদি তোমাদেরকে এই অ্যাডমিশন পার্টের অঙ্ক ভালোভাবে বা সুন্দরভাবে 100% শুদ্ধভাবে যদি তোমরা অ্যান্সার করতে চাও, তাহলে আমি আগে যে নিয়মগুলো লিখেছি সেগুলো অবশ্যই ভালোভাবে আবারও দেখে নেবে। দেখে আজকের অঙ্কটা তোমরা একটু প্র্যাকটিস করবে। আমার মনে হয় এটা খুব সহজ মনে হবে তোমাদের কাছে। পরবর্তীতে আমরা আরেকটু কঠিন অঙ্কের দিকে যাব। আমার মনে হয় কঠিন হলো অত 2-1টা এন্ট্রি কঠিন থাকতে পারে, আর ম্যাক্সিমাম টাইমে কিন্তু একই ধাঁচের অঙ্কই আসবে। 2-1টা আইটেম হয়তো কঠিন আসবে, সেগুলো আমরা আলোচনা করে দেবো বা আরও 2-3টে অঙ্ক আমরা করাবো। তারপরে আমরা 2-3টা অঙ্ক করানোর পরে আমরা 4-5টা অঙ্ক আলোচনা করে দেবো যেখানে যেখানে তোমাদের প্রবলেম হতে পারে। আমার মনে হয় তাহলে অ্যাডমিশন থেকে যে অঙ্কই আসবে তোমরা ইজিলি সমাধান করতে পারবে। তোমাদের কাছে আবারও অনুরোধ থাকবে, এই কোভিড-19 সময়ে তোমরা ঘরে থাকবে, নিজ বাড়িতে অবস্থান করবে, কখনো বাড়ির বাইরে যাবে না, জনসমাগমে মিলিত হবে না, আর অতি প্রয়োজনে যদি বাইরে যেতে হয় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে, সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে তোমরা বাইরে যাবা। যদি জরুরি প্রয়োজন হয়, যেমন মুখে অবশ্যই মাস্ক পরিধান করবে, পকেটে একটা হ্যান্ড স্যানিটাইজার রাখবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে। তাহলে আমরা হয়তো এই মহামারী থেকে রক্ষা পাবো এবং আবার স্বাভাবিক জীবনে আমরা ফিরতে পারবো, ক্লাসরুমে ফিরতে পারবো, আমরা স্টুডেন্ট টিচার কন্ট্যাক্ট করতে পারবো। যে কোনো সমস্যায় তোমরা টিচারদের কাছে আসতে পারবে। ভালো থাকবা, সুস্থ থাকবা, আর বাসায় বসে আমাদের দেয়া ক্লাসগুলো অনুধাবন করবা। ধন্যবাদ।